أمتي يريد الفلاح ورب السماء فيا أمتي أنصتوا واسمعوا فجل الأمور بدت في خفاء قنابلهم كالسموم تدار فما من صدوق وما من إخاء الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار মুসলিম উম্মাহ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা প্যারাডক্সিক্যাল সাজিদ 2 আরিফ আজাদ লিখিত সমুদ্র বিজ্ঞান এই পর্বটি শুরু করার আগে কয়েকটি কথা বলে নেওয়া যাক। রিডিং অডিও বুক সিরিজটি করার 3টি উদ্দেশ্য আমাদের ছিল। তার ভিতরে দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তারা এই রিডিং অডিও বুক সিরিজটি শোনার মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে। দ্বিতীয়ত হচ্ছে যারা বই কিতাবাদিকে প্রচণ্ড রকমের ভালোবাসে কিন্তু তারা আক্ষরিক জ্ঞান না থাকার কারণে তারা পড়তে পারে না, তাদের জন্য এই রিডিং অডিও বুক সিরিজটি শোনার মাধ্যমে অনেক উপকৃত হবেন। তৃতীয়ত ঢাকা শহরে জ্যামে আটকে থাকি ঘন্টার পর ঘন্টা, সেই সময়টাকে কাজে লাগানোর একটা উপায় হিসেবে তারা রিডিং অডিও বুক সিরিজটি শোনার মাধ্যমে অনেক উপকৃত হবে। তো ইনশাল্লাহ এই 3টা উদ্দেশ্যকে আমরা সামনে রেখেই এই রিডিং অডিও বুক সিরিজটি করার সচেষ্ট হই ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আজকে আমরা সমুদ্র বিজ্ঞান নিয়ে প্যারাডক্সিক্যাল সাজিদ 2 আরিফ আজাদ লিখিত সমুদ্র বিজ্ঞান নিয়ে আমরা এই পর্বটি শুরু করতে যাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজ আমার আবৃত্তির ক্লাস আছে। নতুন একটি আবৃত্তি ক্লাসে জয়েন করেছি সেদিন। কবিতার প্রতি অন্যরকম ভালো লাগা থেকেই মূলত আবৃত্তি ক্লাসে আসা। সারাদিন গুনগুন করে কবিতা আওড়াই। যেদিন থেকে আবৃত্তি শিখতে শুরু করেছি সেদিন থেকে আমার মধ্যে অদ্ভুত কিছু ব্যাপার দেখা হয়েছে। কয়েকদিন আগের কথা, সাজিদ সহ ফিরছিলাম সদরঘাট থেকে। দেখতে গিয়েছিলাম বুড়িগঙ্গা নদী, একটি জীবন্ত সতেজ আর শুদ্ধ স্রোতের নদী। মানুষের অত্যাচারে কিভাবে ধুকে ধুকে মরে তার উৎকৃষ্ট উদাহরণ এই বুড়িগঙ্গা। আসার পথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে খুব সুন্দর একটি বিলবোর্ড দেখলাম। সম্ভবত কোনো বেসরকারি এনজিও বিলবোর্ড হবে। সাধারণত কোম্পানি আর কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বিলবোর্ড হয় বলে জানতাম, কিন্তু এরকম এনজিওর বিলবোর্ড থেকে সেটি আমি ওই দিনই জানতে পারলাম। যাই হোক, ওই বিলবোর্ডে বেশ সুন্দর কিছু কথা লেখা ছিল, মানব সেবা, ধর্মীয় কথা। কথাগুলোতে চোখ পড়ে যাওয়ায় আমি থমকে দাঁড়িয়ে সেগুলো ওপর চোখ বুলাতে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। আমি ওদিকে তাকিয়ে আছি। বিলবোর্ডের দিকে তাকিয়ে আমাকে এরকম হাঁ হয়ে থাকতে দেখে সাজিদ বলল, ওটি কবিতা নয়, বিলবোর্ড। এত মনোযোগ দিয়ে পড়ার কিছু নেই। ওর কথা শুনে আমার সংবিত ফিরল। খেয়াল করলাম সে আমার দিকে বেশ বিরক্তির চেহারায় নিয়ে তাকিয়ে আছে। আমার দিকে তাকিয়ে সে বলল, মানুষ তো বায়োস্কোপের মধ্যে এভাবে চোখ ডুবিয়ে দেয় না, তুই বিলবোর্ডে যেভাবে ডুব দিয়েছিস। আমার এই হয়েছে এক সমস্যা। সবখানে আমি আজকাল সাহিত্য খুঁজে বেড়াই। আমার সেই খোঁজাখুঁজি বিলবোর্ড থেকে শুরু করে ঝালমুড়ির ঠোঙা পর্যন্ত বিস্তৃত। সকাল থেকে আমি একটি কবিতায় আবৃত্তি করে যাচ্ছি, নির্মলেন্দু গুণের সবিরোধী কবিতা। আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত। আমি জন্মেছিলাম এক আষাঢ় সকালে,
কিন্তু ভালোবাসি চৈত্রের বিকেল। আমি জন্মেছিলাম সেই দিনের শুরুতে, কিন্তু ভালোবাসি নিস্তব্ধ নির্জন নিশ। আমি জন্মেছিলাম সুনিবিড় গ্রামে, ভালোবাসি বৃক্ষহীন রৌদ্রদগ্ধ ঢাকা। জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম, এখন আমার সব কিছুতেই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। কবি নির্মলেন্দু গুণের একটি ব্যাপারের সাথে আমার বেশ মিল পাচ্ছি। কবি জন্মেছেন বর্ষায়, কিন্তু বর্ষার বাদলের তার পছন্দের ঋতু হলো বসন্ত। বাবার কাছে শুনেছে আমি নাকি জন্মেছিলাম ফাগুন মাসে। ফাগুনের আগুন লাগা সময়ে কখনো গাছগুলো কৃষ্ণচূড়ার ফুলে রক্তাক্ত লাল হয়ে ওঠে, ঠিক ওই সময়টাতে নাকি আমার জন্ম। ফাগুন মাসে জন্মালেও লাল রং আমার একদম পছন্দ। ফাগুন মাসে জন্মালেও লাল রং আমার একদম অপছন্দ, বিচ্ছিরি লাগে। নির্মলেন্দু গুণের সাথে আমার এরকম অপূর্ব মিল দেখে আমি যার পর নাই আনন্দিত। সাজিদ তার বেডের উপর শুয়ে ম্যাগাজিন পড়ছে। আমি যে এত সুন্দর করে কবিতা আবৃত্তি করছি সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সব কিছুতে তার এই নির্মোহ ভাবটি আমার কাছে বিরক্তি লাগে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, শুনছিস? সে মুখের উপর থেকে ম্যাগাজিন না সরিয়ে বলল, বল। আমার সাথে না নির্মলেন্দু গুণের একটি ব্যাপার বেশ মিল আছে। সাজিদ বলল, এটি বলেই সে আবার চুপ মেরে গেল। আমি আবার বললাম, কোন ব্যাপারে মিল আছে শুনবি? কোন ব্যাপারে আছে মিল আছে শুনবি না? বল। আমি তার বেডে এসে বসলাম, বললাম, মুখের উপর ওরকম ছাতা টেনে রাখলে কথা বলা যায়? সে এবার ম্যাগাজিনটি সরিয়ে আমার দিকে তাকালো, বলল, ঠিক আছে বল। আমি এবার একটু নড়ে চড়ে বসলাম। নিজের গল্প অন্যকে শোনাতে আমার বেশ লাগে। বললাম, কবি নির্মলেন্দু গুণের নাকি বর্ষাকাল পছন্দ না, অথচ তিনি জন্মেছে ঘোর বর্ষায়। সাজিদ বলল, তার সাথে আমার একটি মিল রয়েছে। আমি জন্মেছি ফাগুন মাসে, কিন্তু লাল রং আমার একদম অপছন্দ, বিশ্রী। ফাগুনের সাথে লাল রঙের কি সম্পর্ক? জিজ্ঞেস করলো সাজিদ। ও মা, ফাগুন মাসে তো কৃষ্ণচূড়া ফুল ফোটে, তাই না? তো কৃষ্ণচূড়া ফুল কি তুই পছন্দ করিস না? তা তো করি। তাহলে লাল রংটি কেমন যেন অপছন্দের। সাজিদ জোরে একটি নিঃশ্বাস নিয়ে বলল, ফাগুন মাসের সাথে লাল রঙের কোনো সম্পর্ক নেই। ফাগুন মাসে অনেক অনেক ফুল ফোটে। সেই ফুলগুলোর কোনোটির রং সবুজ, কোনোটির রং নীল, কোনোটি আবার হলুদ। তার মধ্যে কৃষ্ণচূড়া হলো টকটকে লাল। কবির অপছন্দ হলো বর্ষা ঋতু, আর তোর অপছন্দ কেবল একটি নির্দিষ্ট রং। কবির সাথে তাহলে তোর মিল কোথায়? সাজিদের সাথে আমি কখনোই খুব বেশি তর্ক যাই না। আমার সাধারণত পৃথিবীতে যদি সেরা তিনজন কাঠখোট্ট লোক নির্বাচন করা হয়, তার মধ্যে সাজিদের নামও থাকবে। দুনিয়ার সব কিছু নিয়েই তার বিশ্লেষণ থাকে। সেই বিশ্লেষণগুলো আবার যুক্তি, দর্শন আর বিজ্ঞান নির্ভর। একজন সুষ্ঠু মানুষের মাথা ধরিয়ে দেওয়ার জন্যে এরকম একজন লোকই যথেষ্ট। দ্রুতই প্রসঙ্গ পাল্টানো উচিত। তাকে বললাম, হারে, তোর পছন্দ কিসে? মানে প্রকৃত কোন জিনিসটি তোর বেশি পছন্দ? সাজিদ আবারও চুপ মেরে গেল। হঠাৎ করে ভিন্ন প্রসঙ্গে চলে যাওয়াতে সে হয়তো ভেবাচেকা খেয়েছে। আবার বললাম, তোর কি সমুদ্র দেখতে ভালো লাগে? সে মাথা নেড়ে হা বলল। আমি বললাম, চল তাহলে আমরা একদিন সমুদ্র দেখতে যাই। আমার এই প্রস্তাবে সাজিদ রাজি হয়ে গেল। বললাম, কোথায় যাবি? কক্সবাজার না সেন্ট মার্টিন? সে কিছুক্ষণ ভেবে এরপর বলল, সেন্ট মার্টিন যাওয়া যায়। শীতের এই সময়টা সেন্ট মার্টিনের থাকে
দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সমুদ্রবিলাসী মানুষগুলো এই মৌসুমে দল বেঁধে এখানে আসে। স্বচ্ছ নোনা জল, পাথর বিছানো পথ আর দৃষ্টিসীমাহীন মাস জুড়ে দৃষ্টিসীমা জুড়ে জল তরঙ্গ। পৃথিবী যেন তার সব সৌন্দর্যের ডাল হাতে দাঁড়িয়ে আছে এই দ্বীপে। এমন সময় টিকিট পাওয়া খুব দুরূহ ব্যাপার, তবে আমাদের থিওরি অফ এভরিথিং ভালো মাসুকের টিকিটের ব্যবস্থা করতেই বলা মাত্রই সে বলল, এটি কোনো ব্যাপার হলো দোস্ত? মাসুকে আমরা থিওরি অফ এভরিথিং বলে ডাকি। আমাদের যা সমস্যা সব কিছুর সমাধান মাসুকের কাছে পাওয়া যায়। কারো ক্লাসে প্রক্সি দেওয়া লাগবে, মাসুকের বললেই কাজ হয়ে যায়। ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে কোনো অভিযোগ করা লাগবে, মাসুককে ভরসা। ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে কোনো অভিযোগ করা লাগবে, মাসুকই ভরসা। ডিপার্টমেন্টে কোনো প্রোগ্রামে আয়োজন করা লাগবে, মাসুকি একাই 100। কারো মতে দুনিয়ার এমন কোনো সমস্যার জন্ম হয়নি যেটার সমাধান মাসুকের কাছে নেই। সেই থেকে মাসুকের নাম হয়ে গেছে থিওরি অফ এভরিথিং। মাসুক ঠিক আমাদের জন্য 3টি টিকিট জোগাড় করে নিয়ে এলো। সে কিভাবে যেন পেরে যায় সব কিছু। সে যখন টিকিট নিয়ে এলো তখন আমি বেশ বিস্ময় নিয়ে বললাম, কিভাবে ম্যানেজ করলি? মাসুক তার সেই কমন ডায়লগ ছেড়ে বলল, এটি কোনো ব্যাপার হলো দোস্ত? আসলেই তার কাছে এটি কোনো ব্যাপার না, এই কারণে তার নাম থিওরি অফ এভরিথিং। 2 দিন পর আমরা রওনা করলাম, আমি, সাজিদ আর রাজীবের পরিচয় দিয়ে নিই। পুরো ঢাবি ক্যাম্পাসের সেরা কয়েকজন ফটোগ্রাফার একজন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বললে অবশ্য ভুল হবে, বাংলাদেশের সেরা ফটোগ্রাফারদের তালিকা করা হলে সেখানেও অনায়াসে ঢুকে পড়বে সে। ফটোগ্রাফিতে আন্তর্জাতিক পুরস্কার ও এই বয়সে পকেটে পুরে নিয়েছে। আমার মুখে সেন্ট মার্টিন যাওয়ার কথা শুনেই এক পায়ে খাড়া হয়ে গেল যাওয়ার জন্য। বাসে করে আমরা ঢাকা থেকে রওনা করলাম। আমাদের বাস যখন টেকনাফ এসে ঢুকলো তখন সন্ধে প্রায়। প্রচণ্ড খিদে আমাদের পেটে নাড়ি ভুড়ি হজম হয়ে যাওয়ার জোগাড়। পাশের একটি হোটেলে ঢুকে খাওয়া দাওয়া সেরে বের হয়ে এলাম। আমরা ধরে নিয়েছিলাম রাতের সমুদ্রবিলাস উদযাপন করতে করতেই আমরা সেন্ট মার্টিনে গিয়ে পৌঁছাবো, কিন্তু না। এখানে এসে জানতে পারলাম যে রাতের বেলায় এখান থেকে কোনো জাহাজে সেন্ট মার্টিনে যায় না। মহাবিপদ। আমাদের বন্ধু মাসুক থাকলে এতক্ষণে কোনো না কোনো উপায় নির্ঘাত বের করে ফেলত। জাহাজ না হলে ট্রলার না হলে নৌকায় চেপে সে আমাদের সেন্ট মার্টিন ফেলে আসতই। মাসুকের দায়িত্ব কাঁধে তুলে নিল রাজীব। সে এদিকে ওদিকে খোঁজ খবর নিয়ে শেষমেশ একটি ট্রলারের সন্ধান পেল, যেটি একটু পরেই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়বে। সাধারণত এরকম ট্রলারগুলো কতটুকু নিরাপদ সে ব্যাপারে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে বৈকি। তবুও সকল জল্পনা কল্পনার পরে এই ট্রলারে করে সেন্ট মার্টিনে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হলো। মাগরিবের সালাত পড়ে এসে ট্রলারে উঠে বসলাম। আমরা একা নই, আরও কিছু সেন্ট মার্টিনগামী যাত্রী আমাদের সাথে আছে এই ট্রলারে। দেখতে দেখতে কখন যে নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরে এসে পড়লাম তার টের পাইনি মোটেও। ঢেউর অধিক্য আর উপচে পড়ার শক্তিমত্তা দেখেই বুঝলাম যে
আমরা এখন নোনা জলের উপর ভাসছি। ঢেউগুলো একটির পর একটি এগিয়ে আসছে আর ভেঙে পড়ছে কুল ঘেঁষে। দূরে তাকালে মনে হবে পুরো সমুদ্র দুধে ছেয়ে গেছে। রাতের বেলায় সমুদ্র যে এত সুন্দর হয় তা আমি জানতাম না। আমরা তিনজন বসেছি ট্রলারের সামনের দিকে। এদিক থেকে সমুদ্রটি অন্যরকম লাগছে। রাজীব প্রশ্ন করলো, আচ্ছা, আমি যতদূর জানি সেন্ট মার্টিন 100% মুসলিম বাস করে, অথচ দ্বীপটির নাম সেন্ট মার্টিন কিভাবে হলো? একজন খ্রিস্টানের নামে। রাজীবের প্রশ্ন শুনে মনে হলো এটি একটি ভালো প্রশ্ন। আস্ত একটি দ্বীপের নাম কিভাবে খ্রিস্টান ব্যক্তির নামে হয়ে গেল তা জানা জরুরি। উত্তরের জন্য আমরা সাজিদের দিকে তাকালাম। সে তখনও সমুদ্রের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে আমাদের দিকে দৃষ্টি ফেরালো এবং বলল, আমাকে কিছু বলছিলি? রাজীব বলল, তোকেই তো বলছিলাম। কি বলছিলি? এই সেন্ট মার্টিন দ্বীপ, এর নাম সেন্ট মার্টিন হলো কিভাবে? আমি শুনেছি এই দ্বীপে নাকি 100% মুসলিম বসবাস, পুরোপুরি মুসলিম অধ্যুষিত একটি অঞ্চলের নাম। অঞ্চলের নাম খ্রিস্টান কোনো ব্যক্তির নামে। ব্যাপারটি বেশ বেখাপ্পা। সাজিদ বলল, তোর হঠাৎ এই ব্যাপারটি মাথায় এলো কেন? সাজিদের পাল্টা প্রশ্নে চুপ হয়ে গেল রাজীব। তাকে চুপ মেরে যেতে দেখে আমার বেশ হাসি পেয়ে গেল। তার মন খারাপ দেখে সাজিদ আবার বলল, তোর ক্যামেরাটি দি। কেন? জানতে চাইল রাজীব। তোর একটি ছবি তুলবো। আমার ছবি? হ্যাঁ। কেন? মানুষ তো ফটোগ্রাফারদের তোলা সুন্দর সুন্দর ছবি দেখে। মন খারাপের সময় মানুষ তো ফটোগ্রাফারদের তোলা সুন্দর সুন্দর ছবি দেখে। মন খারাপের সময় ফটোগ্রাফারদের চেহারা যে ব্ল্যাক হলের মতো অন্ধকার হয়ে যায়, সেটাও তো মানুষদের জানা উচিত। সাজিদের কথা শুনে ফিক করে হেসে উঠল রাজীব। সম্ভবত চেহারাটা উপমাটি শুনে সে খুব মজা পেয়েছে। হেসে বললাম আমিও। হাসাহাসির পর্ব শেষে সাজিদ আবারও সমুদ্র বিলাসের ডুব দিল। সাই সাই করে বাতাস বইছে সাগরের বুকে। ট্রলারের দুলুনি খেতে খেতে আমরা ছুটে চলছি অন্ধকার রাত। এই তল্লাটে কেবল আকাশ আর সাগরের মিতালি। অনেকক্ষণ পরে রাজীব আবার প্রশ্ন করে বসল। সাজিদ বলল, তোমার নাকি সমুদ্র খুব পছন্দের? কেন? সমুদ্রের একটি বিস্ময় আছে। কিরকম বিস্ময়? সমুদ্র একই সাথে সুন্দর এবং ভয়ঙ্কর। যেমন সমুদ্রের এই যে বিশালতা, উপচে পড়া ঢেউ, তার বুকে সূর্যের হারিয়ে যাওয়া নীল জলরাশি, উন্মাত্ততা, এগুলো হলো সমুদ্রের অপার রহস্য আর সৌন্দর্য। আবার এই সমুদ্র যখন উত্তাল হয়ে যায়, সে হয়ে ওঠে বিধ্বংসী আর ভয়ঙ্কর। যে জলরাশির মাধ্যমে জীবন সঞ্চারিত হয়, সেই জলরাশি হয়ে ওঠে জীবন হরণের কারণ। খুব অদ্ভুত না? সাজিদের কথা শুনে রাজীব বেশ অবাক হলো বলে মনে হলো। মাথা নেড়ে সায় দিয়ে বলল, আসলেই অদ্ভুত। সমুদ্র নিয়ে যে সাজিদ এত দার্শনিক সুলভ চিন্তা ভাবনা করতে পারে তা আমি জানতাম না। অবশ্য ওর যত দার্শনিকতা সব পেটের মধ্যে জমিয়ে রাখে,
প্রসঙ্গ এসে পড়লেই সেগুলো বের হয়ে আসে। সমুদ্রের বুক চিরে ছুটে চলছে আমাদের ট্রলার। সাজিদের ভাষায় ভয়ঙ্কর এই সমুদ্রের সাথে এরকম চ্যালেঞ্জের কর খেলা খেলতে বেশ ভালোই লাগছে আমার। সমুদ্রের বুক চিরে ছুটে চলছে আমাদের ট্রলার। সাজিদের ভাষায় ভয়ঙ্কর এই সমুদ্রের সুন্দরের সাথে এরকম চ্যালেঞ্জ খেলা খেলতে বেশ ভালোই লাগছে আমার। রাজীব আবারও সাজিদকে উদ্দেশ্য করে বলল, মনে হচ্ছে সমুদ্র নিয়ে তোমার বেশ আগ্রহ আছে। সাজিদ মাথা নেড়ে বলল, হ্যাঁ। তাহলে তো তোমার ঝুলিতে বেশ চমৎকার সব গল্প আছে সমুদ্র নিয়ে, তাই না? সাজিদ আবারও মাথা নেড়ে হ্যাঁ বলল। রাজীব বলল, তাহলে তো সেই গল্পগুলো আমাদের সাথে তুমি করতে পারো। আমার দিকে তাকিয়ে রাজীব আবার বলল, তুমি কি বলো আরিফ? আমি বললাম, সহমত। অবশ্যই। সমুদ্র নিয়ে কোনো ধরনের গল্প যে সাজিদ করবে তা আমার জানা নেই। সে বিভিন্ন দেশের সমুদ্রের বুকে ঘুরে বেরিয়েছে তার বাবার সাথে। সেগুলোর কিছু কিছু গল্প আমার সাথে শেয়ার করছিল আগে। পর্তুগিজ জেলেদের সমুদ্র থেকে তিমি মাছ শিকারের কাহিনীটাই সবচেয়ে মজার ছিল। সেটি নিয়ে সাজিদের বাবার লেখা একটি বিশাল আর্টিকেল আছে। সাজিদ সম্ভবত এতক্ষণে ঠিক করে ফেলেছে সে সমুদ্র নিয়ে কোনো ধরনের গল্প করবে। একটু নড়েচড়ে বসে রাজীবকে দিয়েই শুরু করলো। বলল, রাজীব, তোকে যদি এক ধাক্কা দিয়ে ট্রলার থেকে ফেলে দিই কেমন হবে তাহলে? রাজীব চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, কি অদ্ভুত, আমাকে সমুদ্রে ফেলতে যাবে কেন? আমিও বুঝলাম না ব্যাপারটি। সমুদ্রের গল্পে হঠাৎ করে এরকম ফেলে দেওয়া দিই কীভাবে চুকলো? রাজীবের চেহারায় বিষণ্ণ দেখে হেসে ফেলল সাজিদ। বলল, ভয় পাচ্ছিস কেন? আমি কি সত্যি তোকে ফেলে যাব নাকি? মজা করে বললাম। রাজীব বলল, তোমার কোনটি মজা আর কোনটি যে সিরিয়াস সেটি বোঝাই তো দুরূহ ব্যাপার। আমি মনে করেছিলাম রাজীব খুব সাহসী ছেলে। ফটোগ্রাফারদের বন জঙ্গল পাহাড় পর্বত সমুদ্র অরণ্য চষে বেরিয়ে প্রকৃতির সবচেয়ে সুন্দর রূপ আর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে হয়। এরকম কাজ রাজীবের মতো ভীতু টাইপের একটি ছেলেকে দিয়ে কিভাবে সম্ভব হচ্ছে সেটাই এখন আমার কাছে আশ্চর্যের। সাজিদ বলল, তোদের তাহলে সমুদ্রের গল্পই বলা যাক। কি বলিস রাজীব? শুরু করো। রাজীব উৎসাহের সাথে বলল। সাজিদ নড়ে চড়ে বসলো। এরপর বলতে লাগলো, সমুদ্রে অনেক ব্যাপার কম বেশি আমরা সকলেই জানি। আজ আমি এমন কিছু বলবো যা সম্ভবত তোদের দুজনেরই কেউ জানিস না। ওয়াও বলে চিৎকার দিয়ে উঠল রাজীব। তাকে বেশ উৎসুক আর উৎফুল্ল বলে মনে হচ্ছে। বাবু বলে চিৎকার দিয়ে উঠল রাজীব। তাকে বেশ উৎসুক আর উৎফুল্ল বলে মনে হচ্ছে। সাজিদ যে নতুন কিছু বলতে যাচ্ছে সেটি নিশ্চিত সে কখনো এই গল্পে দুবার আমার কাছে বলবে না। তার মানে হলো সে এখন যে গল্পটা বলতে যাচ্ছে সেই গল্প আমি আগে শুনিনি। নতুন গল্প শোনার জন্য আমি নিজেও এক প্রকার উৎসুক হয়ে বলে আচ্ছা আমি আবার পড়ছি।
দুবার আমার কাছে বলবে না, তার মানে হলো সে এখন যে গল্প বলতে যাচ্ছে সেই গল্প আমি আগে কখনো শুনিনি। নতুন গল্প শোনার জন্য আমি নিজেও এক প্রকার উৎসুক হয়ে আছি বলা চলে। সাজিদ বলতে শুরু করলো, সমুদ্রের ওপার সৌন্দর্যের মধ্যে একটি হলো তীর, উপচে পড়া ঢেউগুলো। এই ঢেউগুলো নিয়ে অসংখ্য কবিতা লেখা হয়েছে। এই ঢেউয়ের কথা এসেছে গল্প, উপন্যাস আর নাটকেও। কিন্তু যে ঢেউ সাধারণত আমরা দেখে থাকি সেই ঢেউ ছাড়া আরও এক প্রকার ঢেউ আছে সমুদ্রে। মজার ব্যাপার হলো এই ঢেউ নিয়ে কোনো দিন কোনো কবিতা লেখা হয়নি। এই ঢেউয়ের কথা কোনো দিন কোনো গল্প, উপন্যাস কিংবা নাটকেও আসেনি। এমনকি গত শতাব্দীর বিজ্ঞানীরাও এই ঢেউ নিয়ে অস্তিত্ব সম্পর্কে জানতেন না। এমনকি গত শতাব্দীতেও বিজ্ঞানীরা এই ঢেউয়ের অস্তিত্ব সম্পর্কে জানতো না। রাজীব বেশ অবাক হয়ে প্রশ্ন করলো, সেটি আবার কেমন ঢেউ? আমি বললাম, ঢেউ তো ঢেউই, ঢেউ আবার দুই প্রকার কিভাবে হয়? হয়, বলল সাজিদ, এই ঢেউয়ের অস্তিত্ব উপরে নয়, সমুদ্রের গভীরে। ব্যাপারটি আমি বুঝে উঠতে পারলাম না। সাজিদকে বললাম, তুই বলতে চাচ্ছিস যে সমুদ্রের গভীরেও এক ধরনের ঢেউ তৈরি হয় এবং তা অদৃশ্য থাকে, কেউ দেখতে পায় না? এক্স্যাক্টলি, বলল সাজিদ। সমুদ্রে রয়েছে কয়েকটি স্তর। সব স্তরের পানির ঘনত্ব সমান থাকে না। কোনো স্তরের পানির ঘনত্ব কম, আবার কোনো স্তরের বেশি। সমুদ্রের গভীরতা যত বেশি, পানির ঘনত্ব তত বেশি। আবার গভীরতা যত কম, পানির ঘনত্ব তত কম। তো প্রশ্ন রাজীবের, তো সমুদ্রের এসব স্তরের মধ্যে রয়েছে একটি সূক্ষ্ম সংযোগ। বেশ ঘনত্বের পানি যখন কম ঘনত্বের পানির সাথে এসে মিশে, তখন সেখানে একটি ঢেউয়ের সৃষ্টি হয়। সমুদ্রের এসব স্তরের মধ্যে রয়েছে একটি সূক্ষ্ম সংযোগ। বেশি ঘনত্বের পানি যখন কম ঘনত্বের পানির সাথে এসে মিশে, তখন সেখানে একটি ঢেউয়ের সৃষ্টি হয়। আমি বললাম, এই ঢেউ চোখে দেখা যায় না? সাজিদ বলল, না, কেবল পানির লবণাক্ত এবং তাপমাত্রা পরীক্ষা করেই এই ঢেউয়ের অস্তিত্ব নিরূপণ করা সম্ভব। তাহলে বুঝতেই পারছিস, খুব অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি না হলে এই ঢেউয়ের ব্যাপারে জানা কোনোভাবেই সম্ভব না। এবং আরও মজার ব্যাপার হলো, বিজ্ঞানীরা মাত্র কয়েক বছর আগেই এই ব্যাপারে জানতে পেরেছে। রাজীব বলল, মজার তো। সমুদ্রের তীব্র বাতাসে আমাদের শরীর প্রচণ্ড কাঁপুনি ধরিয়ে দিল। ভাগ্যিস আমরা ব্যাগে করে চাদর নিয়ে এসেছিলাম। গায়ে চাদর মুড়িয়ে আমরা আবার আড্ডায় বসে বসলাম। বিস্ময় কিন্তু এখানেই শেষ নয়। সমুদ্রের গভীরে রয়েছে এক অদ্ভুত রকমের অন্ধকার। অদ্ভুত রকমের অন্ধকার? জানতে চাইল রাজীব। হ্যাঁ, কীরকম সেটা? সূর্য থেকে 7টি রং সমুদ্রের পানিতে এসে পড়ে। এই 7টি রং হলো লাল, নীল, বেগুনি, সবুজ, কমলা, আসমানি আর হলুদ। আমি বললাম, তার মানে রংধনু? এক্স্যাক্টলি, বলল সাজিদ। সাজিদ বলল, রংধনুর রঙগুলো যখন সূর্য থেকে সমুদ্রে এসে পড়ে, তখন সেগুলো সমুদ্রের পানি ভেদ করে গভীরে ঢুকতে থাকে। গভীর থেকে গভীরে যেতে যেতে এই রঙগুলো আস্তে আস্তে মিলিয়ে যায়। রাজীব বলল, সাজিদ ভাই, তোমার কথায় কিছু কিন্তু আমি বুঝতে পারলাম না। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি তোকে। সূর্য থেকে প্রতিফলিত আলোক রং যখন সমুদ্রের পানিতে মিশে, সেই রং তখন ধীরে ধীরে গভীরে প্রবেশ করতে শুরু করে। সমুদ্রের প্রথম 20 মিটার পর্যন্ত পানিতে কেবল লাল রঙের আধিক্য থাকে। এরপর 20 মিটার পার হয়ে যখনই 25 মিটারে পৌঁছায়, তখন কিন্তু পানিতে আর লাল রং থাকে না। লাল রং এর আগেই মিলিয়ে যায়। প্রতি 20 মিটার পরপরই কি এভাবে
এক একটি রং ফিকে হয়ে হারিয়ে যায়? প্রশ্ন করলাম আমি। অনেকটাই তাই, বলল সাজিদ। বলা চলে প্রতি 20 থেকে 30 মিটারের পরেই এক একটি রং হারিয়ে ফিকে হয়ে যায়। এই কারণে সমুদ্রের প্রথম 20 মিটারে যে কোনো কিছুকে লাল দেখায়। এই কারণে সমুদ্রের প্রথম 20 মিটারে যে কোনো কিছুই লাল দেখায়, পরের 20 মিটারে হলুদ, এরপর নীল, তারপর সবুজ। দারুণ তো! এ তো দেখি সমুদ্রের নিচের রঙের খেলা, বলল রাজীব। তবে রঙের এই আধিপত্য 200 মিটার পর্যন্ত। 200 মিটারের ঘরে পৌঁছে সব রং ফিকে হয়ে যায়, মানে হারিয়ে যায়। ফলে সমুদ্রের নিচে 200 মিটারের পরে আর কোনো রঙের উপস্থিত না থাকায় সে অঞ্চল হয় একেবারেই ঘুটঘুটে অন্ধকার। সেখানে যদি কেউ হাত বের করে চোখের সামনে আনে, তারপরেও সে তার হাত দেখতে পাবে না। 200 মিটার নিচে কি কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব? প্রশ্ন রাজীবের। 200 মিটার নিচে কি কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব? তা অবশ্য অসম্ভব। তবে সাবমেরিন আবিষ্কারের পরে বিজ্ঞানীরা এমন অনেক অসম্ভব জানার ব্যাপারে আমাদের জন্য সহজ করে দিয়েছে। কিন্তু আজ থেকে মাত্র কয়েক বছর আগেও সমুদ্রের নিচে এই নিকষ কালো অন্ধকার সম্পর্কে কেউ জানতো না। এমনকি এটাও জানতো না যে সমুদ্রের গভীরেও একটি ঢেউয়ের সৃষ্টি হয়। যদি জানতো তাহলে সেগুলো নিয়েও হয়তো কবিতা লেখা হয়তো, সেগুলো হয়তো স্থান পেত। যদি জানতো তাহলে সেগুলো নিয়ে হয়তো কবিতা লেখা হতো, সেগুলোও হয়তো স্থান পেত কবিতা সাহিত্যে, সাহিত্যিকদের সাহিত্যে। রাজীব বলল, আসলেই অদ্ভুত। প্রকৃতি জুড়ে এরকম কত রহস্য যে ছড়িয়ে ছিটিয়ে আছে, আল্লাহ ভালো। সাজিদ বলল, তবে আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের আগে এই ব্যাপারটি সম্পর্কে একজন কিন্তু ঠিকই জানে। উৎসুক চোখে নিয়ে রাজীব বলল, কে? আমার দৃষ্টিতে সাজিদের দিকে নিবদ্ধ। একটু আগে সে বলল এই ব্যাপারগুলো সম্পর্কে নাকি সেদিন কেউ কিছু জানতো না। আবার এখন বলছে বিজ্ঞানীরা আবিষ্কারের আগেও একজন ঠিক জানতো। কে হতে পারে সেই একজন? আমি প্রশ্ন করে বসলাম, কে? হেসে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং শুধু তাই নয়, কোরআনে একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আজ থেকে 1450 বছর আগে মানব জাতিকে জানিয়েছেন। রাজীবের চোখে মুখে বিস্ময়ের পারদ সর্বোচ্চ পর্যায়ে এসে ঠেকেছে। সে এতক্ষণে বুঝতেই পারেনি যে কাহিনী এরকম একটি মোড় নেবে। তাছাড়া অতি সাম্প্রতিক এই ব্যাপারগুলো কিভাবে 1450 বছর আগে কোরআনে থাকতে পারে সেটাও তার মাথায় ধরছে না। সে বলল, সত্যি? হ্যাঁ, সত্যি। বিস্ময়ে তার কণ্ঠে উত্তেজনার আমেজ পাওয়া যাচ্ছে। সে বলল, আমি শুনতে চাই, প্লিজ। সাজিদ আরেকটু নড়েচড়ে বসলো। এরপর বলতে শুরু করলো, কুরআনের সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের দৃষ্টান্ত দিতে গিয়ে এমন কিছু উপমা টেনেছে যা আজকের আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাফেরদের আমলের অবস্থা হচ্ছে গভীর সমুদ্রের ঘনীভূত অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে রেখেছে ঢেউয়ের উপর ঢেউ। তার উপরিভাগে রয়েছে ঘন মেঘমালা। অন্ধকারের উপর আরেক অন্ধকার। কেউ যদি তাতে নিজের হাত বের করে তখন সে নিজের হাতও আর দেখতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আলো দান করেন না তার জন্য আর কোনো আলো থাকে না। খেয়াল করো, এই আয়াতে উপমার মূল বিষয়বস্তু হিসেবে কোনটি ধরা হয়েছে? সেটি হলো সমুদ্র। এরপর সেখানে নতুন উপমা হিসেবে নিয়ে আসা হয়েছে আরও কিছু ব্যাপার যা আসলে সমুদ্রের বৈশিষ্ট্যের অন্তর্গত। সেগুলো কি কি? প্রথমে
সেগুলো কি কি? প্রথমে বলা হলো তাদের অবস্থা হচ্ছে গভীর সমুদ্রের ঘনীভূত অন্ধকারের মতো। সমুদ্রের গভীর যে অন্ধকার থাকে সেটি সাবমেরিন আবিষ্কারের আগে মানুষ জানতই না, কারণ সমুদ্রের নিচে যতটুকু পর্যন্ত মানুষ পৌঁছাতে পারত তাতে কোনো অন্ধকারের লেশমাত্র ছিল না। আগেই বলেছি সমুদ্রের 200 মিটার গভীর পর্যন্ত আলো পৌঁছাতে পারে, 200 মিটার পর্যন্ত আলো পৌঁছাতে পারে, এর নিচে আর আলো যেতে পারে না। ব্যাপার হচ্ছে যে জিনিসটি সাবমেরিন আবিষ্কার আগে বিজ্ঞানীরা জানতো না, সেটা আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানলেন? এর পরের অংশে বলা হচ্ছে সেই অন্ধকারকে আচ্ছন্ন করে আছে ঢেউ এবং তার উপরে আরও ঢেউ, তার উপরিভাগে রয়েছে ঘন মেঘমালা। এই অংশটুকু খুবই ইন্টারেস্টিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই অন্ধকারকে আচ্ছন্ন করে আছে ঢেউ এবং তার উপরে আরও ঢেউ। এখানে খুব স্পষ্টভাবে দুটি ঢেউয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঢেউ এবং তার উপরে আরও ঢেউ এবং তার উপরে মেঘমালা। তাহলে ওখানে প্রথমে যে ঢেউয়ের কথা বলা হচ্ছে সেটি হলো সমুদ্রের গভীরে যে ঢেউয়ের কথা বলছিলাম সেটি ইন্টারনাল ওয়েভস। এই ঢেউয়ের উপরে রয়েছে আরেকটি ঢেউ, সেটি কোনটি? তাহলে সেটি হলো সমুদ্রের উপরিভাগের ঢেউ, যা আমরা চোখে দেখি, উপভোগ করি। যে ঢেউয়ের কথা কবি সাহিত্যিকরা কবিতা, গল্প আর উপন্যাসে লিখে থাকে। এর উপরে রয়েছে মেঘমালা, একদম ক্লিয়ার। সমুদ্রের উপরিভাগেই তো মেঘমালা, সমুদ্রের উপরিভাগেই তো মেঘ থাকে। একটি আয়াতে উপমা টানতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি সমুদ্র বিজ্ঞানের কথা আমাদের জানিয়ে দিয়েছে। এটি আজ থেকে 1450 বছর আগে কোনো মানুষের পক্ষে জানা এবং বলে দেওয়া কোনোভাবে সম্ভব ছিল না। এটি সমুদ্রের সৃষ্টিকর্তা যার নির্দেশে সমুদ্র প্রবাহিত, তার পক্ষ থেকে আসা বলেই সম্ভব। রাজীবের মুখে কোনো কথাই নেই, সে এতটাই হতভম্ব হয়ে গিয়েছে যে মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। সাজিদ আমাকে উদ্দেশ্য করে বলল, আরিফ, তোকে একবার ডক্টর গ্যারি মিলারের ব্যাপারে বলছিলাম না? সাজিদ আমাকে উদ্দেশ্য করে বলল, আরিফ, তোকে একবার ডক্টর গ্যারি মিলারের কথা বলছিলাম না? সাজিদ আমাকে উদ্দেশ্য করে বলল, আরিফ, তোকে একবার ডক্টর গ্যারি মিলারের ব্যাপারে বলেছিলাম না? মিলারের ব্যাপারে বলেছিলাম না? কোন গ্যারি মিলার? কোন গ্যারি মিলার? ওই যে ম্যাথমেটিশিয়ান যিনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন। হ্যাঁ, তার কথাই বলছিলি। তিনি একবার একটি ঘটনা বলছিলেন। ঘটনাটি ছিল এরকম: কানাডার টরন্টোর এক নাবিকের একবার তার এক মুসলিম বন্ধু কুরআনের একটি কপি উপহার দিয়েছিল। বেচারা তখন ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছুই জানতেন না, তবে কুরআন তিনি বেশ আগ্রহ ভরে গ্রহণ করেছিলেন। কুরআন পড়ে শেষ করে যখন সেই মুসলিম বন্ধুর কাছে তিনি সেটি ফেরত দিচ্ছিলেন, তখন বললেন, আচ্ছা বন্ধু, এই বইটির লেখক মোহাম্মদ কি কোনো নাবিক ছিলেন? অর্থাৎ তিনি জানতে চাইলেন এই বই যিনি লিখেছেন তিনি কোনো জাহাজের নাবিক ছিলেন কিনা। তার সমুদ্র সম্পর্কে বেশ ভালো রকমের জানাশোনা ছিল। তিনি মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআনের রচয়িতা মনে করেছিলেন। তখন সেই মুসলিম বন্ধু বলল, না তো, তিনি তো কোনো নাবিক ছিলেন না, বরং তিনি ছিলেন উত্তপ্ত মরুভূমির বাসিন্দা। এই কথা শুনে তিনি খুবই অবাক হলেন। বললেন, কিভাবে সম্ভব?
নাবিক কিংবা সমুদ্র বিজ্ঞান সম্পর্কে না জেনে এত নিখুঁত সামুদ্রিক অবস্থা বর্ণনা করা তো কোনো সাধারণ মানুষের পক্ষে কোনোদিন সম্ভব না। রাজীব বলল, তারপর আর কি? সেই লোকটি ইসলাম গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ। তারপর আর কি? সেই লোকটি ইসলাম ধর্ম গ্রহণ করেন। রাজীব ভাও বলে আবারও চিৎকার দিয়ে উঠল। আমরা যখন সেন্ট মার্টিন এসে পৌঁছালাম তখন রাত 9:37। ট্রলার থেকে নেমেই আমরা ভালো একটি হোটেলের সন্ধানে লেগে গেলাম। শেষমেশ যে হোটেলটায় উঠলাম সেটার নাম সীমানা পেরিয়ে। সেই হোটেলটার নাম হচ্ছে সীমানা পেরিয়ে। হোটেলের নাম নির্বাচনের ক্ষেত্রেও মানুষের ক্রিয়েটিভিটি দেখে আশান্বিত হওয়াই যায়। আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে সাজিদ তার উপস্থাপনের মাধ্যমে গল্পটি সুন্দরভাবে শেষ করতে পেরেছে। সমুদ্র বিজ্ঞান, এই সমুদ্র বিজ্ঞান আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে তাদের বন্ধুদের মাঝে এই সমুদ্র সম্পর্কে খুব ভালো একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে কুরআনের আলোকে এবং যুক্তি উপস্থাপনের মাধ্যমে। এভাবে সাজিদ তার প্রত্যেকটা গল্পে এভাবে মানুষদেরকে সুন্দরভাবে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করে। সুন্দর তার ভাষার শৈল্পিকতা। হয়তোবা আমার মাঝে মধ্যে টং স্লিপ হয়েছে এবং মাঝে মধ্যে হয়তোবা উচ্চারণের ক্ষেত্রে এদিক সেদিক হয়েছে, তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। তো আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে আমাদের যে 1400 বছর আগে যা যা বলে গেছে এবং কিতাবে যা লেখা আছে এখন তা মানুষ আবিষ্কারের মাধ্যমে জানতে পারতেছে। আল্লাহ তাআলা যে আছেন পৃথিবীতে, আল্লাহ তাআলা যে আছেন তার একটি দিক নির্দেশনা উপমা অনেক সুন্দর সুন্দর কিছু পৃথিবীতে তিনি সৃষ্টি করেছেন যার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। তো ইনশাআল্লাহ আজকের মতো এখানে এই পর্বটি শেষ করতে যাচ্ছি, সমুদ্র বিজ্ঞান। ইনশাআল্লাহ পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মোবারকবাদ, এবং অবশ্যই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। উচ্চারণের ক্ষেত্রে হয়তো বা অনেক সময় ভুল হয়েছে এবং তা শুদ্ধ করার চেষ্টা করেছি আমার যতটুকু সম্ভব। তো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং প্যারাডক্সিক্যাল সাজিদের যারা এই বইটা সম্পর্কে এবং এই বইটাকে পাঠক মহলে উপস্থাপন করেছে তাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, এভাবে যেন প্রত্যেকটা মানুষ ভালো কাজ করতে পারে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে এই পর্বটি শেষ করতে যাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। القول قول الصوارم كي تسترد المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم. القول قول الصوارم كي تسترد المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم. القول قول الصوارم كي تسترد المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم. ما دنسوا لي حمانا لو طوقته الضراغم. حثالة البغي صالت فأين عهد الحواسم. ناسوا بأننا أبات نذود ذود القشاعم. نحن الذين وطئنا بالخيل عرش الأعاجم. بالخيل عرش الأعاجم. المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم. القول قول الصوارم كي تسترد المظالم حتى الأراذيل ساموا رسول أهل العزائم.